বাংলা লোককথার জগতে এমন একজন মানুষ ছিলেন যার কাছে তলোয়ারের চেয়েও ধারালো ছিল বুদ্ধি, আর তিনি হলেন গোপাল ভাঁড়। তো আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই অসাধারণ রসিক মানুষটা শুধু নিজের বুদ্ধির জোরে একটা গোটা রাজ্যকে দুটো সাংঘাতিক ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই গল্পের একেবারে কেন্দ্রে কিন্তু রয়েছেন এই দুজন। একদিকে গোপাল ভাঁড়, রাজার রক্ষাকর্তা, সাধারণ মানুষের নায়ক, যার আসল শক্তি হল তার পর্যবেক্ষণ ক্ষমতা আর তীক্ষ্ণ বুদ্ধি। আর ঠিক তার উল্টো দিকে আছেন মন্ত্রীমশাই, যিনি বাইরে রাজার বিশ্বস্ত সেবক, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ক্ষমতালোভী আর উচ্চাকাঙ্ক্ষী। তাদের এই সংঘাতটাই কিন্তু পুরো গল্পটাকে জমিয়ে তুলেছে। চলুন দেখে নিই আমরা কিভাবে এই বিষয়টা নিয়ে এগোব। প্রথমে আমরা একটু গোপাল আর মন্ত্রীর মধ্যেকার এই রেষারেষির কারণটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা মন্ত্রীর দুটো ভয়ঙ্কর ষড়যন্ত্রের গভীরে যাব। একটা হলো পিশাচ দিয়ে মহামারী ছড়ানোর প্ল্যান, আর অন্যটা হলো রঙের উৎসবের আড়ালে বিশ্বাসঘাতকতা। আর সবশেষে আমরা দেখব যে এই ধরনের গল্পে কেন সবসময় বুদ্ধিরই জয় হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটু রাজসভার ভেতরে উঁকি দেওয়া যাক, যেখানে এই দুজনের শত্রুতার বীজটা পোতা হয়েছিল। এই দুজনের রেষারেষিটা ঠিক কতটা গভীর তার একটা দারুণ উদাহরণ কিন্তু পাওয়া যায় গোপালের জন্মদিনের ঘটনাটায়। ভাবুন একবার, মহারাজ মন্ত্রীকে সবার সামনে গোপালকে পুরস্কৃত করতে বললেন। মন্ত্রীর অবস্থাটা তখন কি হয়েছিল? একেবারে যাকে বলে না পারছে গিলতে, না পারছে উগরাতে। এই অপমান আর হিংসাই কিন্তু তাকে আরও ভয়ঙ্কর সব ষড়যন্ত্রের দিকে ঠেলে দিয়েছিল। এখন আমরা নজর দেব প্রথম ষড়যন্ত্রটার দিকে। এখানেই মন্ত্রীর লোভ এক ভয়ঙ্কর, অতি প্রাকৃত রূপ নেয়। মন্ত্রী ভগবান নামে এক রহস্যময় তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, আর তার উদ্দেশ্য ছিল একেবারে পরিষ্কার: গোপাল আর মহারাজ দুজনেরই ক্ষতি করতে হবে, আর কৃষ্ণনগরকে একটা ভুতুড়ে শহরে পরিণত করতে হবে। আসলে ভয় আর কুসংস্কারকে কাজে লাগিয়েই তিনি পুরো রাজ্যটা দখল করতে চেয়েছিলেন। আচ্ছা, গোপাল কিভাবে এই রহস্যের জট খুললেন? দেখুন, তিনি খুব সাধারণ কয়েকটি জিনিস লক্ষ্য করেন। প্রথমত, রাজ্যের সবাই যখন দুর্গন্ধে কাহিল, তখন মন্ত্রী আর তার বাড়ির লোক একদম ফিট। অজুহাত, তাদের নাকি সর্দি হয়েছে। গোপালের মনে কিন্তু প্রথম খটকাটা এখানেই লাগে। তারপর তিনি খুঁজে বের করলেন যে মন্ত্রীর কাছে একটা বিশেষ ফুলের টব আছে, যা ওই গন্ধটাকে নষ্ট করে দেয়। ব্যাস, পুরো ছবিটা তার কাছে পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝলেন, কান টানলেই মাথা আসবে, আর এখানে কান হলেন মন্ত্রী, আর মাথা হলেন ওই তান্ত্রিক। এই ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল কিন্তু পিশাচের ভয়। লোককথায় পিশাচ মানে হল এক মাংসখেকো অশুভ আত্মা। তান্ত্রিকটা সবাইকে এটাই বুঝিয়েছিল যে সে এক পিশাচকে বশ করে এই ভয়ঙ্কর দুর্গন্ধ তৈরি করেছে। স্বাভাবিকভাবেই রাজ্যের সবাই ভয়ে কাঁপতে শুরু করেছিল। কিন্তু এর সমাধানটা ছিল একদম সহজ আর বেশ অবাক করার মতো। কোনো পিশাচ বা অলৌকিক ব্যাপার-স্যাপার কিছুই না। এই দুর্গন্ধের আসল কারণ ছিল একটা ছোট্ট মাটির পুতুল। যেই না ওই পুতুলটাকে জলে ডোবানো হলো, অমনি সব দুর্গন্ধ ভ্যানিশ। এদের বোঝা গেল পুরো ব্যাপারটাই ছিল একটা বিরাট ধাপ্পাবাজি। মন্ত্রীর প্রথম চাল তো ব্যর্থ হল, কিন্তু তিনি থামলেন না, বরং এবার আরও সাংঘাতিক একটা পথে এগোলেন। এবার আর কোনো তন্ত্রমন্ত্র নয়, একেবারে সরাসরি দেশদ্রোহিতা। চলুন দেখি দ্বিতীয় ষড়যন্ত্রটা কী ছিল। মন্ত্রী এবার রাজ্যের বাইরের শত্রু, নবাবের সঙ্গে হাত মেলালেন। তার প্ল্যান ছিল দোলের উৎসবের ঠিক পরের দিন, যখন রাজ্যের সবাই রং খেলায় ক্লান্ত আর অসতর্ক থাকবে, ঠিক তখনই নবাবের সেনারা এসে আক্রমণ করবে। তার নিজের ভাষাতে, কৃষ্ণচন্দ্রের জীবনে অমাবস্যা নামবে। কিন্তু দেখুন ভাগ্য কিভাবে খেলাটা ঘুরিয়ে দিল। গোপালের তখন খুব টাকার টানাটানি চলছিল, তাই তাকে গভীর রাতে নিজের আংটি বন্ধক রাখতে যেতে হয়। আর ঠিক সেই সময়ে তিনি আড়াল থেকে মন্ত্রীর এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা শুনে ফেলেন। ভাবা যায়, একটা ব্যক্তিগত সমস্যা কিভাবে একটা গোটা রাজ্যকে বাঁচিয়ে দিল। গোপাল কিন্তু তাড়াহুড়ো করলেন না। তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন, আর রাজার রং বানানোর প্রতিযোগিতাকেই তিনি তার মোক্ষম অস্ত্র হিসেবে বেছে নিলেন। ওই রং বানানোর প্রতিযোগিতায় সবাই যখন লাল, নীল, সবুজ এরকম সব উজ্জ্বল রং নিয়ে হাজির, গোপাল তখন কি নিয়ে এলেন জানেন? বাদুড়ের রং, অর্থাৎ মিশমিশে কালো রং। আসলে তার এই কালো রংটাই ছিল রাজ্যের ওপর ঘনিয়ে আসা বিপদের একটা প্রতীক।
আর এরপরই এলো সেই মুখ্য মুহূর্ত। গোপাল রাজার সামনে গিয়ে বললেন, মহারাজ, আমরা তো সবাই রং বানিয়েছি, কিন্তু মন্ত্রীমশাই তো নিজের রংটাই বদলে ফেলেছেন। ব্যাস, এই একটা বাক্যটি তিনি একটা সাধারণ প্রতিযোগিতার মঞ্চকে ব্যবহার করে মন্ত্রীর সব জারিজুরি ফাঁস করে দিলেন। তার এই বুদ্ধিদীপ্ত কথায় পুরো রাজসভা একেবারে থো হয়ে গিয়েছিল। তাহলে এই যে দুটো গল্প আমরা দেখলাম, এখান থেকে আসলে কি বোঝা গেল? চলুন এই লোকনায়কের জয়ের কৌশলটা আরেকবার একটু তলিয়ে দেখা যাক। একটা জিনিস খেয়াল করেছেন, দুটো ষড়যন্ত্রেই কিন্তু একটা কমন প্যাটার্ন আছে। একদিকে মন্ত্রী ব্যবহার করছেন ভয়, প্রতারণা আর গোপনীয়তা, আর অন্যদিকে গোপাল কি করছেন, তিনি কাজে লাগাচ্ছেন সাধারণ যুক্তি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর সঠিক সুযোগ। ব্যাপারটা হলো, মন্ত্রীর প্ল্যানগুলো যত জটিলই হোক না কেন, গোপালের সহজ কিন্তু ধারালো বুদ্ধির কাছে সেগুলো বারবার হেরে যাচ্ছিল। এই গল্পগুলো থেকে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। প্রথমত, আসল বুদ্ধি মানে শুধু চালাকি নয়, আসল বুদ্ধি হল সব কিছুকে ভালোভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা। দ্বিতীয়ত, একজন সত্যিকারের নায়ক সবসময় খুব জটিল পরিকল্পনার বদলে সাধারণ যুক্তির মধ্যেই সমাধান খুঁজে পান। আর সবচেয়ে বড় কথা হল, এই গল্পগুলিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় সত্যকে সবার সামনে এনে, হিংসার বদলে হিংসা দিয়ে নয়। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কখন বুদ্ধিমত্তা বা চালাকি খলনায়কতায় পরিণত হয়? দেখুন, গোপালের বুদ্ধি যেখানে একটা রাজ্যকে রক্ষা করে, সেখানে মন্ত্রীর সেই একই ধরনের চাতুর্য তাকে আর তার রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই দুটোর মধ্যেকার সূক্ষ্মরেখাটা কোথায় তা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।